এখন তুমি কেমন আছো, কোথায় আছো, পত্র দিও। এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালির তাল পাখাটা খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিও। ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত, ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিও। কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে, কোন স্মৃতিটা উস্কানি দেয়, ভাসতে বলে প্রেমের বাণে, পত্র দিও, পত্র দিও। আর না হলে যত্ন করে ভুলেই যেও, আপত্তি নেই। গিয়ে থাকলে আমার গেছে, কার কি তাতে। আমি না হয় ভালোবেসেই ভুল করেছি, ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে, পাঁচ দুপুরে নির্জনতা খুন করেছি, কি আসে যায়। এক জীবনে কতটা আর নষ্ট হবে, এক মানবী কতটাই বা কষ্ট দেবে। প্রস্থান কবি হেলাল হাফিজের বিখ্যাত কবিতা। তাকে একই সঙ্গে ভালোবাসা এবং দ্রোহের কবি বলা হয়। আজ তার ৭৭তম জন্মদিন। ১৯৪৮ সালের ঠিক একই দিনে জন্মগ্রহণ করেছিলেন এই কবি নেত্রকোনা জেলায়। ভালোবাসা এবং দ্রোহ দুটোই তার কবিতায় উঠে এসেছে সেই ৬০-এর দশক থেকে, এবং আজ অবধি তার অসংখ্য বিখ্যাত লাইন আমাদেরকে অনুপ্রাণিত করেছে বারবার। আজ এই কবিকে জানাই জন্মদিনে প্রাণঢালার শুভেচ্ছা, অভিনন্দন। শুরু করছি কেওয়াই স্টিল সকাল 24। শুভ সকাল। আজ সোমবার ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ। আজ ৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ। সঞ্চালনা করছি তাসনুফা মোহনা। প্রিয় দর্শক, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ভ্রমণে ২৪ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। নিরাপত্তাজনিত কারণে ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পার্বত্য জেলায় ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। এ বিষয়ে আরও জানব। বিস্তারিত জানাতে বান্দরবান থেকে চলুন যুক্ত করি আমাদের সহকর্মী ইয়াসিনুল হাকিমকে। হাকিম, শুভ সকাল আপনাকে। বান্দরবান নামটা মনে এলেই সেই প্রকৃতির সৌন্দর্য চোখে ধরা দেয়। সকাল সকাল তা যেন আরও বেশি প্রস্ফুটিত হয়ে ওঠে। কিন্তু যখনই ভ্রমণের নিষেধাজ্ঞার প্রসঙ্গ চলে আসে তখন ঠিক উল্টোটাই যেন হয়, মনটা খারাপ হয়ে যায়। কি পরিস্থিতি এখন? এই নিষেধাজ্ঞা কবে প্রত্যাহার করা হবে এবং ভ্রমণ পিপাসু মানুষরা কিভাবে ভাবছেন? আসলে সৌন্দর্যের অপরূপ নীলাভূমি বলা যায় পর্যটন নগরী বান্দরবান। এই প্রতি বছর শীত, বর্ষা, শরৎ, হেমন্ত বিভিন্ন সময় কিন্তু আসলে বিভিন্ন প্রকৃতির রূপ নিয়ে আসলে ধরনের পর্যটক। তো সব মিলিয়ে কিন্তু এবারও কিন্তু পর্যটকদের আগমনের আগাম বার্তা আমরা পেয়েছিলাম যে পূজাকে সামনে রেখে কিন্তু ২৫ বছরের মতো এই বছর পর্যটকের বেশ একটা দল নামার আশঙ্কা করা হয়েছিল। কিন্তু গতকাল হঠাৎ করে স্থানীয় বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি তিন জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মোতাবেক জনবিজ্ঞপ্তি জারি করা হয়েছে পর্যটকদের বান্দরবান এবং রাঙ্গামাটি, খাগড়াছড়ি তিন পার্বত্য জেলায় ভ্রমণের নিরুৎসাহিত করার কথা তারা জানিয়েছে। যেহেতু সম্প্রতি খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে বিভিন্ন সংঘাত প্রতিঘাত, বিভিন্ন সমসাময়িক ঘটনার কারণে কিন্তু এটির প্রভাব যাতে কোনো পর্যটকদের উপরে না পড়ে সেই কথা বিবেচনা করে বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়িতে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। তবে এই পর্যটকদের এই সময়টাকে দুর্গাপূজাকে কেন্দ্র করেই যেহেতু দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ পূজা মণ্ডপ বান্দরবানে হয়, সেটিকে কেন্দ্র করে কিন্তু প্রচুর পর্যটকের দল নামে আমরা দেখেছি। হোটেল গুলো বুকিং হয়ে গিয়েছিল। এরপরে বিভিন্ন রিসোর্টগুলোতে তারাও ভালো বুকিং দিয়েছিল এবং বাংলাদেশে ৪৫০টির অধিক তাদেরও একটি ডিসকাউন্ট চলছে। 20% ডিসকাউন্ট দিচ্ছে হোটেলগুলো 35% ডিসকাউন্ট দিচ্ছে। এইভাবে করে বিভিন্ন 5% ডিসকাউন্ট দিচ্ছে। এইভাবে করে বিভিন্ন ডিসকাউন্টের কারণে কিন্তু পর্যটকদের একটি আগমনের আসলে সুবাতাস তারা পেয়েছিল বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে যে বিষয়টি জানিয়ে রাখতে হয়, ২০২০ সাল থেকে করোনার পরে বন্যার পরে আসলে এই যে কেএনএফ এর আতঙ্কের কারণে ২০২২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় বলতে গেলে রুমা এবং সামসি, রংছড়ি ৩ উপজেলায় অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা এখনো চলমান রয়েছে। এই নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে গত বছর আসলে এপ্রিলের
2 তারিখে যখন রুমা ব্যাংক ডাকাতি এবং সোনালী ব্যাংকের যে ব্যাংক লুটের ঘটনা ঘটে, এরপর থেকে কিন্তু এলাকার মানুষ আতঙ্ক এবং যৌথ বাহিনীর সরাসরি অভিযানের কারণে সেই সমস্ত এলাকাগুলোতে এখন পর্যন্ত পর্যটক ভ্রমণ আসলে করতে পারেন না বললেই চলে। এখন পর্যন্ত পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞার কারণেই পর্যটক না আসে সেখানকার মানুষের জীবনযাত্রা আসলে অনেকটা সমস্যা। তবে এইবারও বলতে গেলে যে বাকি 4টা উপজেলা রয়েছে, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি এবং সদর উপজেলায় পর্যটক স্পটগুলো পর্যটকরা ঘুরতে পারতো, তারা নিজেদের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতো। কিন্তু এইবারে হঠাৎ করে যে 3-5 উপজেলার প্রত্যেকটি পর্যটন স্পটে পর্যটকদের জন্য আসলে ভ্রমণের নিষেধাজ্ঞা করা হয়েছে। তবে এখানে যারা জনসাধারণ আছে তারা পর্যটন স্পটগুলোতে ঘুরে বেড়াতে পারবে, কিন্তু পর্যটকরা সেখানে নিরাপত্তার কথা বিবেচনা করে সেই বিষয়টি আসলে নিরুৎসাহিত করা হয়েছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে পর্যটকদের নিরাপত্তাটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসলে দেখা হয় পার্বত্য জেলায় পর্যটন নগরীগুলোতে। সেক্ষেত্রে টুরিস্ট পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তা নেওয়া হয়েছিল, তবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না হয় বলে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে এই পর্যটক না আসা এবং বিভিন্ন কারণে নিরুৎসাহিত হয়ে যাওয়া বান্দরবানের পার্বত্য জেলার পাশাপাশি বান্দরবানে বিশেষ করে 5 বছর ধরে বলতে গেলে আসলে পর্যটকের একটি দর নেমেছে। এটির কারণে এখানকার মানুষ বলছে আসলে দ্রুত সময়ের মধ্যে সমস্যার নিরসন করার মাধ্যমে পর্যটন শিল্পকে আবারও চাঙ্গা করার উদ্যোগ নেওয়ার জন্য প্রশাসনের কাছে তারা জোর দাবি জানিয়েছে। রাজসভা। অনেক ধন্যবাদ হাকিম আমাদের সাথে থাকবার জন্য। প্রাকৃতিক সৌন্দর্যের আধার বান্দরবন সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে হতাহতের ঘটনা ঘটে প্রায়। এর সাথে যোগ হয় অনাহূত প্রাকৃতিক বিপর্যয়। সবকিছু মিলিয়ে আমরা আসলে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বান্দরবানে পর্যটকদের উপরে বা ভ্রমণ পিপাসু মানুষদের উপরে, আমরা আশা করছি বা প্রত্যাশা করছি যে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে এবং আবারও ভ্রমণ পিপাসু মানুষরা বান্দরবানে যাবেন, সেখানের সৌন্দর্য উপভোগ করবেন। পত্রিকার খবরের শিরোনামগুলো এবারে আপনাদের জন্য শুরু করি সমকাল দিয়ে। সমকালের প্রধান সংবাদ শিরোনাম: বিপুল জায়গা হাতছাড়া, মহাপরিকল্পনা আটকা। জেকে বসেছে অবকাঠামোর সংকট। কক্সবাজারে 1 একর ধানমন্ডিতে 7.5 কাঠা জমি পড়ে আছে অলস। পূর্বাঞ্চলের জমির বিষয় নেই অগ্রগতি, জমি উদ্ধারে তোড়জোড় নেই। পাশেই আমরা ইনসার্টে যে ছবিটি দেখতে পাচ্ছি সেটি আপনাদেরকে জানাতে চাই। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে নেত্রকোনার 4 উপজেলার 20 ইউনিয়ন। ডুবেছে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান। রোববার সকালে কলমাকান্দার রামনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা এই ছবিটি। বন্ধ কোম্পানি চালুর নামে শেয়ার কারসাজির ছক এবং রহস্যে ঘেরা মহারাজের অঢেল সম্পদ। এবারে বন্যা পরিস্থিতির খবরাখবর জানছিলাম ইনসার্টের ছবিটির মধ্য দিয়ে। চলুন সেই প্রসঙ্গে কথা বলা যাক। ময়মনসিংহের পরিস্থিতি জানাবো, সেখানকার বন্যা পরিস্থিতি জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন এই মুহূর্তে সুলতান মাহমুদ কনিক। কনিক, শুভ সকাল জানাই। কতটা শুভ সেটা বুঝতে পারছি না। বন্যা পরিস্থিতির খবরাখবর আমরা প্রায় 2 মাস ধরেই এটি একেবারে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এতদিন দক্ষিণাঞ্চলের বন্যা নিয়ে কথা বলছিলাম, এখন উত্তরাঞ্চল, উত্তরবঙ্গের এবং ময়মনসিংহ, জামালপুর তথা শেরপুরের বন্যা বলা হচ্ছে যে 87-র বন্যাকেও ছাপিয়ে যাচ্ছে এই বন্যা। পরিস্থিতির আপডেট জানতে চাই। পরিস্থিতির আসলে খুব একটা উন্নতি হয়েছে যে এটি কিন্তু বলা যাবে না, এবং সবচেয়ে বেশি দুর্বিপাকে এবং ভোগান্তিতে আছে কিন্তু প্রচুর সংখ্যক একটু যারা প্রত্যন্ত জায়গায় আছেন সেই সমস্ত পরিবারগুলি। আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করব যে আমি বর্তমানে যেখানে আছি ধোবাড়া উপজেলায় আছি এবং তারাকান্দি নামক একটি জায়গা। এটি মূল সড়ক থেকে খুব বেশি যে দূরে ঠিক তা নয়, প্রায় 1 কিলোর মতো কিছুটা দূরে। কিন্তু এখানকার চিত্রটা হচ্ছে যে এই গত 3 দিনের ভারী বর্ষণ এবং বৃষ্টিতে যে মানুষজন পানিবন্দী হয়েছিল তারা কিন্তু মূল সড়কে এবং বাজার পর্যন্ত যেতে পারছে না। আমরা একটি নৌকায় করে এখানে এসেছি এবং এখানে কোনো ধরনের ভেলাও নেই যে ভেলাতে করে তারা বাজারে যাবে এবং তাদের প্রয়োজনীয় কাজকর্মগুলি সারবে, সেটিরও কিন্তু ব্যবস্থা তাদের নেই।
এখানকার মানুষজন 3 দিন ধরে অবর্ণনীয় দুর্ভোগে আছেন, ভোগান্তিতে আছেন, এবং অনেকের চুলো যেহেতু বন্ধ, রান্না নেই, শুকনো খাবার কিছু ছিল তাও প্রায় ফুরিয়ে গিয়েছে। কিন্তু এখানে কোনো ত্রাণ তৎপরতা আসেনি, কোনো কেউ ত্রাণ দিতে আসেনি, কোনো ধরনের কোনো সহযোগিতা এখন পর্যন্ত তাদের এখানে এসে পৌঁছায়নি। তো তাদের যে দুর্ভোগ এবং দুর্বিপাকের মধ্যে তারা যে সময় কাটছে, তারা বলছেন এখনো সকালবেলা তারা কিছু খেতে পারেননি। আমরা একটু কথা বলতে চাই, আপনাদের কাছে কি কোনো ধরনের ত্রাণ এসে পৌঁছায়নি? কেউ আমরা ডায়াবেটিস রুগী, আমরা মরে যাইতেছি কি দা, আমরা সোয়ার মাল তো আমরা জীবনও দিছে না। এই যে গঙ্গার তাহি ডায়াবেটিস রুগী শৈল কাফে, আমরা কেউ দিয়া কিনু তো দেওয়া হাঁটাইলো না। আমরা এন্দা সিরা আয়োগ মুড়ি আয়োগ আমরা এই বাড়িতে আই না, এই হানো আই না। আমরা অনেক 3 দিন ধরে উবাসি চুলা, তখন চুলার মধ্যে হানি আমরা কই রান দেখাম কিদ্দা যাই, আমরা কলা গাছ নাই একটা বুড়া জামা নাই, আমরা ওই 4 দিন ধরে এই যে গরম বন্দিত। একটু জানাবেন যে আপনারা সবশেষ ভাত রান্না কবে করেছিলেন? আমরা ভাত রান্না করছি বুধবার দিন, আজকে 4 দিন ধরে রান্না নাই আমাদের। এমন যে আমরা কালকে সকালবেলা 2টা ঠান্ডা ভাত ছিল, এইডি খায়া পানি খাইছি, আর দুপুরে কয়টা মুড়ি আসছিল ওইডি খাইছি, আর রাত্রেও খাই নাই, এখনো খাই নাই, না খাওয়াইছি আসি। এখন আমরা হেডের খিদা, শরীর কাঁপতাছে। আমরা একটু দেখাতে চাই যে আসলে বাড়ির পাশে এত পরিমাণ পানি। আমি একটু পানিটা যদি দেখানোর চেষ্টা করি, এবং এখানে যে কতগুলি ফ্যামিলি যারা আছেন, পরিবার আছেন, তারা প্রত্যেকেই শিশুদেরকে নিয়ে অনেক দুর্বিষহ দিন কাটছে, এবং তাদের কাছে এখনো পর্যন্ত কোনো ধরনের ত্রাণ এসে পৌঁছায়নি। তারা বলছেন অন্ততপক্ষে কিছু শুকনো খাবারও যদি তাদের এখানে কেউ নিয়ে আসতো, কোনো ধরনের সহযোগিতা যদি আসতো, স্বেচ্ছাসেবীরাও এই এলাকাটাতে এখনো পর্যন্ত আসেনি। একটি বিষয় বলে রাখি যে ধুবাউড়া এবং হালুয়াঘাট যে 2টি উপজেলা রয়েছে, এখানে প্রায় লক্ষাধিকেরও বেশি মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন, এবং এই পানিবন্দী অবস্থায় তাদের 3 থেকে 4 দিন ধরে তাদের এই দুর্বিষহ দিন কাটছে। রাতের বেলা ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়, যেহেতু বিদ্যুৎ নেই এলাকায়, অনেকের ঘরে মোমবাতি পর্যন্ত নেই, এবং শিশুদেরকে নিয়ে তাদের এই দুর্বিষহ দিনগুলি কাটছে। তারা চাচ্ছেন যে খুব দ্রুততম সময়ের মধ্যে অন্ততপক্ষে আজকে যেন হলেও প্রশাসন থেকে বা কোনো স্বেচ্ছাসেবী সংগঠন থেকে হলেও অন্ততপক্ষে যেন এই তারাকান্দি গ্রামে যেন কেউ ত্রাণ সহায়তা নিয়ে পৌঁছায়। একটু বেশি জানিয়ে রাখি যে গতকাল দিনব্যাপী আমরা দেখেছি বিভাগীয় কমিশনার তিনি এসেছিলেন, বিভিন্ন জায়গায় ত্রাণ কার্যক্রমে গিয়েছেন, সেনাবাহিনী, বিজিবি অনেকে ত্রাণ উদ্ধার তৎপরতাও চালিয়েছেন। কিন্তু এত পরিমাণ মানুষ পানিবন্দী অবস্থায় দিন কাটছে, যে পরিমাণ অন্যান্য জায়গায় যেরকম আমরা দেখেছি যে ফেনী, কুমিল্লা বা নোয়াখালীতে প্রচুর সংখ্যক স্বেচ্ছাসেবীরা গিয়েছেন, ত্রাণ সহায়তা কার্যক্রম চালিয়েছেন, এই জায়গাটিতে কিন্তু ঠিক তেমন ভাবে ত্রাণ সহায়তা এসে পৌঁছাচ্ছে না, যে কারণে এই মানুষগুলি প্রচুর পরিমাণ কষ্ট করছে, খাবারের জন্য কষ্ট করছে। তো এই ছিল এখনকার পর্যন্ত এখানকার অবস্থা। কনিক, অসংখ্য ধন্যবাদ সাথে থাকবার জন্য, জানানোর জন্য আমাদেরকে। বন্যার খবরাখবর জানছিলাম আমরা ময়মনসিংহের তারাকান্দি থেকে। আমাদের সহকর্মী সুলতান মাহমুদ কনিক ছিলেন আমাদের সঙ্গে। আমরা কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি এবং চলে যাচ্ছি আমার পরবর্তী পত্রিকায়। এবার আপনাদের জন্য পড়ছে প্রথম আলো। জেলে না গিয়ে বঙ্গভবনের শপথ নিলাম, একেবারে উল্টো একটা চিত্র। অতীতেও এরকম আহ্বান জানানো হয়েছিল। প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেরপুরে বন্যায় অবনতি, ময়মনসিংহ ও নেত্রকোনায় অসংখ্য গ্রাম প্লাবিত। স্বাস্থ্য অধিদপ্তরের তালিকা, গণ অভ্যুত্থানে নিহত 737 জনের খসড়া তালিকা প্রকাশ। শুরুর ব্যাটিংয়ে সবশেষ বাংলাদেশ 19.5 ওভারে 127 রান, ভারত 11.5 ওভারে 132 রান, 3 উইকেট। এবারে কালের কণ্ঠ পড়ব। হুন্ডির হোতা সাবেক এমপি আফজাল, জোর করে 20 কোটি টাকার বই গছান নজরুল। খাদ্য সংকটে ভুগছে পানিবন্দী মানুষ, বন্যা পরিস্থিতির খবরাখবর। ডিসি নিয়োগে হট্টগোল, উপসচিবের বিরুদ্ধে নিরপরাধ ব্যাচমেটকে ফাঁসানোর অভিযোগ। গাজা লেবাননে যুদ্ধবিরতির দাবিতে দেশে দেশে বিক্ষোভ,
বৈরুতে রাতভর ব্যাপক বোমা ইসরায়েলের। 12,500 ডিলারশিপ বাতিল হচ্ছে। ওএমএস খাদ্যবান্ধব কর্মসূচি, নতুন নিয়মে 5 বছরের বেশি কেউ ডিলার থাকতে পারবে না। নতুন ডিলার নিয়োগে শিগগিরই বিজ্ঞপ্তি আসছে পত্রিকায়। এবারে দৈনিক ইত্তেফাক। শেরপুরে বন্যার পরিস্থিতি নিয়ে আরেকটি শিরোনাম করেছে ইত্তেফাক। পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতি 14,421 কোটি টাকা। সিপিডি। অস্থিতিশীল পরিস্থিতি থেকে সেনাবাহিনী দেশকে রক্ষা করেছে বললেন প্রধান উপদেষ্টা। 3 পার্বত্য জেলায় 24 দিন ভ্রমণ না করার পরামর্শ। পাহাড়ে কঠিন চিবরদান অনুষ্ঠান না করার সিদ্ধান্ত। অঞ্চলভেদে নির্ধারণ হবে স্কুলে ভর্তি ফি। ডেঙ্গু জ্বর, সর্দি কাশি, ঠান্ডাজনিত রোগের চিকিৎসা নিতে গতকাল রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীর ভিড়। আমরা বন্যার খবরাখবর পড়ছিলাম দৈনিক ইত্তেফাকে। আরেকটি শিরোনাম করেছে শেরপুরে আরো 2 উপজেলা প্লাবিত, মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6। চলো শেরপুরে বন্যা পরিস্থিতি জানবো এবং সেই পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, শুভ সকাল জানাই আপনাকে। আমরা কিছুক্ষণ আগে ময়মনসিংহের তারাকান্দি গ্রামের বন্যা পরিস্থিতির খবরাখবর জানছিলাম এবং সেখানে খুবই দুর্ভোগে আছে মানুষ এবং খাদ্য সংকটে ভুগছে তারা। পানিবন্দী তো রয়েছে, সেখানে বিদ্যুতের ব্যবস্থাও নেই। তো শেরপুরের বন্যা পরিস্থিতির খবরাখবর আমি জানতে চাই আপনার কাছ থেকে। সেখানে কি অবস্থা, আসলে মানুষের কিভাবে দিন কাটছে? তাসনোভা, সুখকর খবর হচ্ছে যে আসলে আজকে বৃষ্টি নেই, বৃষ্টি থেমেছে এবং রোদ উঠেছে 3 দিন পর। শেরপুরবাসীর জন্য মূলত এটি একটি সুখের সংবাদ বলা চলে। গত টানা 3 দিনের ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এবার স্মরণকালের সবচাইতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে শেরপুর। এই শেরপুরের 5টি উপজেলায় 2 লাখের বেশি মানুষ এই মুহূর্তে পানিবন্দী। আমরা কৃষি বিভাগের কাছে যে তথ্য পেয়েছি, কৃষি বিভাগ বলেছে 2.25 লাখ কৃষকের আবাদের ফসল এবং সবজি এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা আসলে সবসময়ই যে জিনিসটা বলে থাকি যে শেরপুর একটি খাদ্য উদ্বৃত্ত জেলা। এখানে উৎপাদিত ফসল আমাদের নিজেদের চাহিদা মিটিয়ে মূলত দেশের বিভিন্ন বাজারগুলোতে যায়, বিভিন্ন এলাকায় যায়। কিন্তু এবার প্রায় 50,000 হেক্টর জমির রোপা আমনের যে আবাদ রয়েছে সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে প্রায় 1500 হেক্টর জমির যে আগাম সবজি ছিল সেই সবজিও কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে নষ্ট হয়ে গেছে। তো একই অবস্থা মৎস্য সেক্টরটিতেও মাছের ঘের ভেসে গেছে প্রায় 3000 চাষির, যার কারণে প্রায় 30 কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে শুধুমাত্র এই মৎস্য সেক্টরটিতে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, কৃষি বিভাগের সাথে কথা বলেছি, এলজিডির সাথে কথা বলেছি। এলজিডি আমাদেরকে জানিয়েছে যে পানি যেহেতু নামতে শুরু করেছে তারা ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারবে এবং দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত যে সকল এলাকা রয়েছে, যে সকল রাস্তাঘাট রয়েছে তারা এগুলো ঠিক করার কাজ শুরু করবে। প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে পানিবন্দী এখনও অনেক মানুষ রয়েছে, সেই মানুষদের জন্য ত্রাণ সহায়তা, খাবার সহায়তা তারা করা শুরু করেছেন। স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছেন, স্বেচ্ছাসেবী সংগঠন, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ময়মনসিংহ এবং ঢাকা থেকে আগত এবং দেশের বিভিন্ন জায়গা থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা কিন্তু প্রথম দিন থেকে উদ্ধার তৎপরতা এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। যদিও এই এলাকাগুলোতে নৌকার অপ্রতুলতার কারণে তা বেশভাবে ব্যাহত হয়েছিল। আসলে এখন এই মুহূর্তে যেহেতু বৃষ্টি নেই এবং পাহাড়ি ঢল কিছুটা কমেছে, নদীর পানি কমতে শুরু করেছে, বানের পানি কমতে শুরু করেছে। এটি আসলে শেরপুরবাসীর জন্য বেশ সুখকর একটা বিষয়। যদি বৃষ্টি আর না হয় তাহলে হয়তো শেরপুরবাসীর এই বন্যা পরিস্থিতির উন্নতি হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকবার জন্য। শুনছিলাম ইমরান হাসান রাব্বির কাছ থেকে শেরপুরে বন্যা পরিস্থিতির আপডেট। এরপরে জানাচ্ছি আমাদের পরবর্তী আয়োজন। এই ছিল আজকের সংবাদ শিরোনামগুলো। এবার কেউ স্টিল সকাল 24 থেকে তাসনুভা মোনা নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন।
আবারও আমন্ত্রণ কেওয়া স্টিল সকাল 24-এ। অনুষ্ঠানের সঞ্চালনা করছি তাসনুভা মোহনা। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকেট। প্রিয় দর্শক, শারদীয় দুর্গাপূজার আর মাত্র 2 দিন বাকি। মণ্ডপে মণ্ডপে চরম ব্যস্ততা। পূজার প্রস্তুতি জানবো এখন। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, শুভ সকাল আপনাকে। চারিদিকে শিউলি ফুলের ঘ্রাণ, শরৎ চলে এসেছে এবং সেই সন্ধে পূজার গন্ধে, ঢাকঢোলের গন্ধে মম করছে চারিদিক। তো চাঁপাইনবাবগঞ্জে পূজার প্রস্তুতি কেমন, যদি জানাতেন আমাদেরকে। হ্যাঁ তাসনুভা, শুভ সকাল আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আর 2 দিন বাদেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর পূজা উপলক্ষে এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরে এখন ব্যাপক প্রস্তুতি চলছে, অর্থাৎ শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটি উদযাপন পরিষদের যারা নেতৃবৃন্দ আছেন মণ্ডপগুলোতে তারা সেটি চালিয়ে যাচ্ছেন। তো আপনাকে জানিয়ে রাখি যে চাঁপাইনবাবগঞ্জে এবার 155টি মন্দিরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এরই মধ্যে মন্দিরগুলোতে প্রতিমা তৈরির কাজও শেষ হয়েছে, শুধুমাত্র রং তুলির কাজ বাকি আছে। যদিও কোনো মন্দিরে এরই মধ্যে শেষ হয়েছে রঙের কাজ, এর পাশাপাশি যে চলছে শেষ মুহূর্তে যে প্রস্তুতি, অর্থাৎ প্যান্ডেল, গেট, লাইটিং এবং সাজসজ্জার কাজ। তো সকাল থেকে জেলার বেশ কিছু মন্দির ঘুরে এমন চিত্র আমরা দেখেছি। এছাড়া আগামী 9 অক্টোবর শুরু হবে মূল আনুষ্ঠানিকতা, তাই হাতে একদমই সময় নেই প্রতিমা শিল্পীদের, তারা দিন রাত কাজ করে চলেছেন প্রত্যেকেই। তো এছাড়া বাজারঘাটগুলোতে পূজা কেন্দ্রিক যে উৎসব সে বা কেনাকাটা সেটি কিন্তু গত কয়েকদিন ধরে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের মাঝে লক্ষ্য করা গেছে। একইভাবে দুর্গার আগমনী বার্তায় ভক্তদের মাঝে আনন্দের দোলাও লেগেছে এবং তারা দুর্গাকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন ভক্তরাও। তো এবারে পূজা উদযাপন এবং প্রস্তুতির বিষয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে আগামী 8 অক্টোবর অর্থাৎ আগামীকাল বোধন পূজার মাধ্যমে শারদীয় দুর্গোৎসব শুরু হবে। 9 অক্টোবর মহাষষ্ঠী এবং 13 অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে পরিসমাপ্তি ঘটবে বলে শারদীয় দুর্গাপূজার। তো এছাড়া প্রতি বছরই চাঁপাইনবাবগঞ্জে সার্বজনীনভাবে উদযাপন করা হয় দুর্গোৎসব। যদিও রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারে শারদীয় দুর্গোৎসবের নতুন এক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ধর্মবর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা অন্যান্য বছরগুলোর মতোই জাঁকজমকভাবে উদযাপিত হবে, এমনটা আশা করছেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এর পাশাপাশি পূজা নির্বিঘ্নে উদযাপন করতে যে নিরাপত্তার বিষয়টি রয়েছে সেটিও প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় সংখ্যা ছাপিয়ে দুর্গাপূজা উদযাপনের অপেক্ষা এখন সনাতন ধর্মাবলম্বীদের মাঝে। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমরা আমাদের সহকর্মী আনোয়ার হোসেনের কাছ থেকে দুর্গাপূজার আপডেট জানছিলাম। একেবারেই সময় শেষ দিকটায় চলে এসেছি। আবারও ভালোবাসা এবং দ্রোহের কবি হেলাল হাফিজ, তারই বিখ্যাত একটি কবিতা নিষিদ্ধ সম্পাদকীয়। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। মিছিলে সব হাত, কণ্ঠ, পা এক নয়, সেখানে সংসারী থাকে, সংসার বৈরাগী থাকে। কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার। শাশ্বত শান্তির যারা, তারাও যুদ্ধে আসে।